বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে এই করোনাকালীন সময়ে ভালো আছো। তো আজকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে। এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস আছে যে হিসাব সমীকরণ অর্থাৎ টেবুলার ছক, এবং তার সাথে সম্পৃক্ত আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আয় বিবরণী। আমরা হিসাব সমীকরণ এবং আয় বিবরণীর একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং তার সমাধান নিয়ে তোমাদের সাথে বিস্তারিত কথা বলবো। তো আমরা একটা প্রথমে সৃজনশীল প্রশ্ন লক্ষ্য করি। এখানে যেটা দেওয়া আছে সেটা হলো জনাব ইশিতা জাহান একজন মার্চেন্টাইজিং ব্যবসায়ী। তিনি 2020 সালের 1 জানুয়ারি তারিখে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। অর্থাৎ 2020 সালের 1 জানুয়ারি তারিখে তার প্রারম্ভিক মূলধন ছিল কত টাকা? 1 লক্ষ টাকা। জানুয়ারি মাসে তার ব্যবসায়ের সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ: জানুয়ারি 3, সালসাবিল ট্রেডার্স থেকে বাকিতে পণ্য ক্রয় 60,000 টাকা। জানুয়ারি 7, নগদে পণ্য বিক্রয় 40,000 টাকা, যার ক্রয় মূল্য ছিল 25,000 টাকা। সাফিন এন্টারপ্রাইজের নিকট ধারে বিক্রয় 40,000 টাকা, ক্রয় মূল্য 20,000 টাকা। সালসাবিল ট্রেডার্সকে পণ্য ফেরত 2,000 টাকা। 3% বাট্টা সাপেক্ষে সালসাবিল ট্রেডার্সকে 3/4 পরিশোধ। 30 তারিখ বলছে সাফিন এন্টারপ্রাইজ থেকে 4% বাট্টা পরবর্তী আদায় 19,200 টাকা। জানুয়ারি 31 তারিখ সেটা লেখা আছে অনাদায়ী পাওনার পরিমাণ 1,000 টাকা। তো এই প্রশ্নের আলোকে আমরা একটা সৃজনশীলের কিছু জিনিস এখানে লেখা আছে, দেখো। ক নম্বরে আসছে জানুয়ারিতে নিট ক্রয় এবং নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। লেনদেনগুলোর টেবুলার সামারি তৈরি করো, অর্থাৎ টেবিলের সাহায্যে হিসাব সমীকরণের প্রভাব দেখাতে হবে। জানুয়ারিতে সমাপ্তিতে জনাব ইশিতা জাহানের আয় বিবরণী তৈরি করো। প্রথমে হচ্ছে আমাদের নিট ক্রয় এবং নিট বিক্রয়। ক নম্বর কোশ্চেনে এই নিট ক্রয় বের করতে গেলে আমাদের কি কাজ করতে হবে দেখো একটু। এখানে প্রথমে দেখতে হবে ক্রয় কত তারিখে আছে, এবং ক্রয় সংক্রান্ত কোনো ফেরত যদি থাকে সেটা কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তো এখানে প্রথমে আছে 3 তারিখ, সালসাবিল ট্রেডার্স থেকে বাকিতে পণ্য ক্রয় 60,000 টাকা ছিল, অর্থাৎ পণ্য ক্রয় ছিল কত? 60,000 টাকা। জানুয়ারি মাসের 20 তারিখে এসে আমাদের একটা ঘটনা ঘটেছে, সেটা হলো সালসাবিল ট্রেডার্সকে পণ্য ফেরত দেওয়া হয়েছে 2,000 টাকা। তাহলে এখানে একটু জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হলো পণ্য ক্রয় করেছিলাম 60,000 টাকা, সেখান থেকে 2,000 টাকার পণ্য কী করেছি? ফেরত দিয়ে দিয়েছি। তাহলে আমাদের নিট ক্রয় কত টাকা রইল? 58,000 টাকা। অর্থাৎ 60,000 টাকার পণ্য ক্রয় করেছিলাম, সেখান থেকে 2,000 টাকার পণ্য ফেরত দিয়ে দিলাম, তাহলে রইল কত? 58,000 টাকা। এই 58,000 টাকাই আমাদের কি? নিট ক্রয়। এরপরে লেখা আছে নিট বিক্রয়। আমাদের একটু দেখতে হবে বিক্রয় কোথায় আছে। নগদে পণ্য বিক্রয় আছে 40,000 টাকা 7 তারিখে। কি লেখা আছে? নগদে পণ্য বিক্রয় 40,000 টাকা, যার ক্রয় মূল্য 25,000 টাকা। ক্রয় মূল্যের হিসাবটা একটু পরে আসবে। প্রথমে বিক্রয় কত টাকা আছে? কত? 40,000 টাকা। সেই টাকা থেকে আমাদের একটা কি ছিল আমাদের? নগদে, আর একটা ছিল কিসে? ধারে। এখানে মনে হয় একটা দেওয়া আছে, সেটা হলো কত তারিখ? জানুয়ারি মাসের 10 তারিখে লেখা আছে সাফিন এন্টারপ্রাইজের নিকট ধারে বিক্রয় 40,000 টাকা। তাহলে দুটো বিক্রয় হয়েছে এখানে। 7 তারিখে হয়েছে কত? নগদে বিক্রয় 40,000 টাকা, 10 তারিখে ধারে বিক্রয় কত? 40,000 টাকা। এই দুটো মিলে কত টাকা হলো? 80,000 টাকা। এটাই ক নম্বর প্রশ্নের অ্যান্সার, যে নিট ক্রয় এবং নিট বিক্রয়ের পরিমাণ। এরপরে খ নম্বর কোশ্চেনটা আমাদের ছিল লেনদেনগুলোর টেবুলার সামারি তৈরি করো, অর্থাৎ টেবিলের সাহায্যে হিসাব সমীকরণে লেনদেনগুলোর প্রভাব দেখাতে হবে। আমরা আগেই বলেছিলাম যে লেনদেনের প্রভাব হিসাব সমীকরণে দেখাতে গেলে প্রথমে পুরো সৃজনশীল প্রশ্নটি পড়ে আমাদের নির্ধারণ করতে হয় যে সম্পদ পাশে কতগুলো আইটেম আছে, দায় এবং মালিকানা সত্ত্ব পাশে কতগুলো আইটেম আছে। তো আমরা উপরোক্ত সৃজনশীল প্রশ্ন আলোচনা করে দেখতে পেয়েছি যে সম্পদ পাশে আইটেম আছে 3টি। একটা নগদ, আর একটা মজুদ পণ্য, আর একটা কি? প্রাপ্য হিসাব। এই 3টি। এবং দায় পাশে একটি আইটেম আছে, তার নাম প্রদেয় হিসাব, এবং মালিকানা সত্ত্বের একটা আইটেম আছে, তার নাম কি? মূলধন হিসাব। তো আমরা একটা একটা আইটেম এখান পড়ে আসব
এবং সেই অনুযায়ী আমরা এখানে পোস্টিং দেওয়ার চেষ্টা করব। সৃজনশীল প্রশ্নটি পড়ে তোমাদের নিশ্চয় মনে আছে যে এখানে কিছু নতুন আইটেমের অবতারণা হয়েছে। তো আমরা একটু নতুন আইটেমগুলো কীভাবে পোস্টিং দিতে হয় আর সাথে কিছু পুরাতন আইটেম আছে সেগুলোর পোস্টিং আমরা অলরেডি জানি, সেই পোস্টিংগুলো কীভাবে দেবো একটু লক্ষ্য করো। প্রথমে এখানে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। কি শুরু করেছিলেন? 2020 সালের 1 জানুয়ারি তারিখে 1 লক্ষ টাকা নিয়ে কী করলেন? ব্যবসা শুরু করলেন। আমরা এর আগেও শিখেছি যে নগদ টাকা নিয়ে যখন ব্যবসা শুরু করেন তখন নগদ এবং মূলধনের টাকা কি পায়? বৃদ্ধি পায়। নগদের গড়ে যোগ হবে 1 লক্ষ টাকা এবং মূলধনের গড়ে যোগ হবে কত? 1 লক্ষ টাকা। আর একটা জিনিস আমরা মনে আছে কিনা আমাদের, যে মূলধনের ঘরে যখন কোনো টাকার পোস্টিং হয় তখন সেখানে মন্তব্য লিখতে হয়। এই টাকাটা কী হিসেবে আসলো? এখানে প্রাথমিক বিনিয়োগ হিসেবে আসলো। তো এখানে লিখতে হবে কি? প্রাথমিক বিনিয়োগ। এরপরে যেটা লেখা ছিল সেটা হচ্ছে 3 তারিখ, সালসাবিল ট্রেডার্স থেকে বাকিতে পণ্য ক্রয় 60,000 টাকা। কি বলেছে? সালসাবিল ট্রেডার্স থেকে বাকিতে পণ্য ক্রয় ছিল কত? 60,000 টাকা। আমরা জানি পণ্য ক্রয়টা হচ্ছে মজুত পণ্যের আইটেম, যেহেতু ক্রয় করেছি মজুত পণ্য বৃদ্ধি পেল 60,000 টাকা। সালসাবিল ট্রেডার্স থেকে অর্থাৎ বাকিতে আমরা পণ্য ক্রয় করেছি, বাকিতে পণ্য ক্রয় করার কারণে কিন্তু আমার প্রদেয় হিসাব বা পাওনাদার বৃদ্ধি পেয়েছে 60,000 টাকা। অর্থাৎ মজুত পণ্যে বৃদ্ধি পাবে 60,000, প্রদেয় হিসাবে বৃদ্ধি পাবে কত? 60,000। আমরা শিখেছিলাম যে হিসাব সমীকরণে কোনো আইটেম যদি দুই পাশে যায় অর্থাৎ সম্পদ পাশ এবং দায় এবং মালিকানা সত্ত্ব পাশ যায় তাহলে একই জাতীয় কাজ করতে হয়। অর্থাৎ সম্পদ পাশে যোগ হলে দায় পাশে যোগ করতে হয়, সম্পদ পাশে বিয়োগ হলে দায় পাশে কি করতে হয়? বিয়োগ করতে হয়। এটা ছিল 3 নম্বর আইটেম। আমাদের 7 নম্বর লেনদেনটা একটু লক্ষ্য করো। নগদে পণ্য বিক্রয় 40,000 টাকা, যার ক্রয় মূল্য ছিল 25,000 টাকা। খুব সহজ একটা জিনিস, তোমাদের একটু ইজি করে বোঝানোর জন্য যদি আমরা বলি, তুমি একটি পণ্য ক্রয় করেছিলে 25,000 টাকা দিয়ে এবং সেটা বিক্রি করেছিলে 40,000 টাকা। তাহলে 40,000 টাকা আমার নগদে বৃদ্ধি পাবে। অপরদিকে যে মজুত পণ্য 25,000 টাকা সেটা কিন্তু হ্রাস পাবে, অর্থাৎ 25,000 টাকার জিনিস কিন্তু আমার প্রতিষ্ঠান থেকে কমলো। আমার জিনিসটির ক্রয় মূল্য ছিল 25,000 টাকা, বিক্রি করছি 40,000 টাকা। আমাদের নিঃসন্দেহে লাভ হয়েছে 15,000 টাকা। এই লাভ অংশটা হচ্ছে একটা আয়। আমরা জানি যে আয় অংশটা মূলধনের সাথে কী করতে হয়? যোগ করতে হয়। অর্থাৎ 15,000 টাকা এখানে কী করতে হবে? যোগ করে দেখাতে হবে। এবং এখানে লিখতে হবে, মন্তব্যের ঘরে লিখতে হবে পণ্য বিক্রয়ের মুনাফা। তাহলে এখানে লিখে দিলাম কত? পণ্য বিক্রয়ের মুনাফা। এরপরের আইটেমটা ছিল আমাদের একটু পড়ে আসি 10 নম্বর, সাফিন এন্টারপ্রাইজের নিকট ধারে বিক্রয় 40,000 টাকা, যার ক্রয় মূল্য ছিল 20,000 টাকা। এটার সাথে 7 নম্বরের এন্ট্রির একটা মিল আছে, সেটা হলো 7 নম্বরে নগদে বিক্রয় করেছিলাম বলে নগদ বৃদ্ধি পেয়েছিল। যেহেতু এখানে নগদে বিক্রি করা হয়নি, ধারে বিক্রয় করা হয়েছে 40,000 টাকা, অর্থাৎ প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে 40,000 টাকা। একই নিয়মে আমাদের এখানে যেহেতু 20,000 টাকার পণ্য হ্রাস পেয়েছে, এই কারণে মজুত পণ্য থেকে হ্রাস হবে কত? 20,000 টাকা। তো আমার প্রাপ্য হিসাব বৃদ্ধি পেল কত? 40,000 টাকা। সেম নিয়ম আমাদের, যে 20,000 টাকার জিনিস 40,000 টাকা বিক্রি করেছি, এখানে আমার 20,000 টাকা কী হয়েছে? মুনাফা হয়েছে। অর্থাৎ এখানে মূলধনের ঘরে কত যাবে? 20,000 টাকা যোগ করতে হবে। এখানে পণ্য বিক্রয়ের মুনাফা, সেম কাজ। আমার পণ্যটা ধারে বিক্রি হোক বা নগদে বিক্রি হোক, যদি লাভ হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের কি হবে? মূলধনের ঘরে যোগ করতে হবে। এরপর একটু লক্ষ্য করে 20 তারিখ, সালসাবিল ট্রেডার্সকে পণ্য ফেরত দেওয়া হয়েছে 2,000 টাকা। অর্থাৎ 2,000 টাকার পণ্য যখন আমি ফেরত দিয়ে দিয়েছি তখন হয়তো আমাদের কি হয়েছে? মজুত পণ্য হ্রাস পেয়েছে এবং সাথে সাথে কিন্তু দায় হ্রাস পেয়েছে। অর্থাৎ আমি ধারে ক্রয় করেছিলাম 2,000 টাকার, সেখান থেকে 2,000 টাকার পণ্য যদি ফেরত দিয়ে দিই, আমার মজুত পণ্য যেমন কমবে, সাথে সাথে কিন্তু প্রদেয় হিসাব অর্থাৎ দায়টাও কিন্তু হ্রাস পাবে। তো এখান থেকে মজুত পণ্য থেকে হ্রাস পেল 2,000 টাকা এবং প্রদেয় হিসাব থেকে হ্রাস পেল কত? 2,000 টাকা। এরপরে হচ্ছে 25 তারিখ, একটা গুরুত্বপূর্ণ আইটেম এখানে আছে। 3% বাট্টা সাপেক্ষে সালসাবিল ট্রেডার্সকে 3/4 পরিশোধ করা হলো। একটু আমরা লক্ষ্য করি যে 3% বাট্টা সাপেক্ষে সালসাবিল ট্রেডার্সকে 3/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ পরিশোধ করা হলো। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, সালসাবিল ট্রেডার্সের কাছ থেকে আমরা পণ্য বিক্রি করেছিলাম কত টাকার? 60,000 টাকার। তো 60,000 টাকার পণ্য যখন আমরা ক্রয় করেছিলাম, আবার পরবর্তীতে 20 তারিখে আমরা কিন্তু এখান থেকে 2,000 টাকার পণ্য ফেরত দিয়ে দিয়েছি।
তাহলে 60,000 টাকার পণ্য ক্রয় করে 2,000 টাকার পণ্য ফেরত দিয়ে দিলে আমার এখানে থাকে হচ্ছে 58,000 টাকা। এই 58,000 টাকা 4 ভাগের 3 ভাগ কী করতে হবে? পরিশোধ করে দিতে হবে। অর্থাৎ ওখানে দায়টা কী হয়ে যাবে? কমে যাবে। তো আমার এখানে 58,000কে 4 ভাগের 3 ভাগ যদি করি, অর্থাৎ 58,000কে 3 দিয়ে গুণ 4 দিয়ে ভাগ দিলে হয় কত? 43,500 টাকা। কত টাকা হয়? 43,500 টাকা। অর্থাৎ এই কোম্পানি সালসাবিল ট্রেডার্সের নিকট থেকে 43,500 টাকার দায়মুক্ত হবে। অপরদিকে এখানে যেহেতু 3% বাট্টা পাওয়া গেছে, এই 43,500 টাকার উপর কত টাকা বাট্টা? 3% হয় কত? 1,305 টাকা। তাহলে এখানে একটা আছে মাইনাস ফিগার 43,500 টাকা, আর 3% করলে হয় কত? 1,305 টাকা। তাহলে এখানে আমার ওটার যদি ডিফারেন্স ফিগারটা বসিয়ে দিই, অর্থাৎ 42,195 টাকা হবে। অর্থাৎ সহজ করে যদি আমরা বুঝিয়ে দিই, 43,500 টাকা আমার পরিশোধ করার কথা, অর্থাৎ দায় মুক্ত হওয়ার কথা, সেটা প্রদেয় হিসাব থেকে হ্রাস। প্রকৃতপক্ষে আমরা 3% বাট্টা পেয়েছি এই কোম্পানি, 3% বাট্টা হয় কত? 1,305 টাকা। তাহলে এটা যদি ডিফারেন্স ফিগারটা করি, অর্থাৎ বাদ দিয়ে দিই, তাহলে নগদে প্রকৃতপক্ষে আমাকে পরিশোধ করতে হবে হলো 42,195 টাকা। এটাই হচ্ছে এই অঙ্কের পার্থক্যমূলক একটা বিষয়। এরপর হচ্ছে 30 তারিখ, একটু লক্ষ্য করো, সাফিন এন্টারপ্রাইজ থেকে 4% বাট্টা পরবর্তী আদায় 19,200 টাকা। তো আমরা হচ্ছে সাফিন এন্টারপ্রাইজের নিকট ধারে বিক্রি করেছিলাম হচ্ছে 20,000 টাকার পণ্য। সেই 20,000 টাকার পণ্য যখন আমরা বিক্রি করে দিয়েছি, 40,000 টাকার পণ্য ছিল, সেখান থেকে 20,000 টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে সর্বসাকুল্যে তাকে প্রদান করা হবে কত? 19,200 টাকা। অর্থাৎ সে আমাকে প্রদান করবে করতে এই কোম্পানিকে 19,200 টাকা। এই কোম্পানি সাফিন এন্টারপ্রাইজের নিকট থেকে পাওনা ছিল 20,000 টাকা, সাফিন এন্টারপ্রাইজ প্রদান করেছে 19,200 টাকা। তাহলে প্রাপ্য হিসাব থেকে কমবে 20,000 টাকা, আর এখানে নগদে প্রকৃতপক্ষে বাড়বে হচ্ছে 19,200 টাকা। তাহলে এই কোম্পানি লস করেছে হচ্ছে 800 টাকা। অর্থাৎ 20,000 টাকা পাওনা ছিল, সেই পাওনাদার তাকে প্রদান করেছে 19,200 টাকা। একদম সহজ করে আমরা বুঝতে পারি যে 800 টাকা এখানে কি হয়েছে? লস হয়েছে। অর্থাৎ এখানে বাট্টা প্রদান করা হয়েছে। বাট্টা প্রদানটা আমাদের কি হয়? মূলধন থেকে হ্রাস পায়। এরপরে হচ্ছে 31 তারিখ, অনাদায়ী পাওনার পরিমাণ ছিল 1,000 টাকা। অনাদায়ী পাওনা সম্পর্কে আমাদের ধারণা আছে যে বাকিতে পণ্য বিক্রয়ের কারণে যদি কোনো টাকা কখনোই আদায় হওয়ার সম্ভাবনা না থাকে, তাকে কি বলা হয়? অনাদায়ী পাওনা বলা হয়। অনাদায়ী পাওনা যেহেতু প্রাপ্য হিসাবের সাথে সম্পর্কিত, এই কারণে প্রাপ্য হিসাব থেকে হ্রাস পেয়েছে 1,000 টাকা। অপরদিকে যেহেতু এটা মূলধনকে হ্রাস করেছে, মূলধনের হ্রাস পেয়েছে কত টাকা? 1,000 টাকা। সেম কাজ হবে। তো এখানে আমরা একটু যোগ বিয়োগ করে যাব। আমার নগদে এখানে যোগ বিয়োগ করে যে আইটেমটা হয় সেটা হলো 1,17,005 টাকা। মজুদ পণ্যের যোগ বিয়োগ করে ফিগারটা হয় 13,000 টাকা। প্রাপ্য হিসাব হয়েছে যোগ বিয়োগ করে 19,000 টাকা। প্রদেয় হিসাবের যোগ বিয়োগ করে ফলটা হয় 14,500 টাকা। মূলধনের যোগ বিয়োগ করে ফলটা হয় 1,34,505 টাকা। আমরা জানি যে সম্পদ পাশ এবং দায় মালিকানা সত্ত্ব পাশটা কী করে দেখাতে হয়? যোগ করে দেখাতে হয়। এই তিনটা ফিগার যদি আমরা যোগ করে দিই, কত ফিগার দাঁড়ায়? 1,49,005 টাকা। এই পাশে যোগ করলেও কিন্তু আমাদের সেম রেজাল্ট আসে 1,49,005 টাকা। অর্থাৎ হিসাব সমীকরণের যে চিরাচরিত নিয়ম, সেই নিয়মের মধ্যেই আমাদের আছে যে সম্পদ এবং দায় এবং মালিকানা সত্ত্ব কী হবে? সমান হবে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যে পরিমাণ সম্পদ থাকবে, ঠিক সমপরিমাণ দায় এবং মালিকানা সত্ত্ব থাকবে। তো এটাই হচ্ছে হিসাব সমীকরণের মূল বিষয়। এরপরে আমাদের গ নম্বর সৃজনশীল প্রশ্নটা ছিল, জানুয়ারি সমাপ্তিতে জনাব ইশিতা জাহানের আয় বিবরণী তৈরি করো। আমরা যখন আয় বিবরণী তৈরি করতে যাই, তখন সেখানে কিন্তু আয় থেকে ব্যয়গুলো বাদ দিই। আমাদের নিশ্চয় মনে আছে এখানে আয় হয়েছিল, দুইটা বিক্রয় হয়েছিল। একটা হচ্ছে 40,000 টাকা নগদে বিক্রয় হয়েছিল, আর ধারে বিক্রয় হয়েছিল হচ্ছে 40,000 টাকা। দুটি মিলে কত টাকা হলো? 80,000 টাকা হলো। আমরা জানি যে বিক্রয় থেকে বাদ দিতে হয় বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে একটু দেখে আসি আমরা। একটা ব্যয় ছিল 25,000 টাকা 7 তারিখে, আর একটা ব্যয় ছিল হচ্ছে 10 তারিখে 20,000 টাকা। অর্থাৎ এই দুটো আইটেম যোগ করে এখানে কিন্তু দেখে দিতে হবে 20,000, 25,000-এর যোগফল কত? 45,000 টাকা। 80,000 টাকা থেকে এটা যদি আমরা মাইনাস করে দিই, তাহলে আমাদের হয় কত? 35,000 টাকা। আমরা জানি যে বিক্রয় থেকে যখন বিক্রিত পণ্যের ব্যয় বাদ যায়, তখন থাকে কি? মোট লাভ। সেই মোট লাভের সাথে যোগ করতে হয় অপরিচালন আয়। অপরিচালন আয়গুলোর মধ্যে এখানে একটা আইটেম দেওয়া আছে, সেটা হচ্ছে বাট্টা প্রাপ্তি।
ওই যে আমাদের সালসাবিল ট্রেডার্স থেকে যে বাট্টা প্রাপ্ত হয়েছিল 1305 টাকা মূলধনে যোগ হয়েছিল, সেই টাকাটাই হচ্ছে আমাদের আয় হিসেবে আসবে 1305 টাকা। তো যোগ করার পরে হলো কত? 36,305 টাকা। বাদ যাবে পরিচালন খরচ। পরিচালন খরচের মধ্যে আমার দুটো আইটেম এখানে দেওয়া আছে, দেখো। একটা হচ্ছে বাট্টা প্রদান, আর একটা হচ্ছে কি অনাদায়ী পাওনা খরচ। বাট্টা প্রদান করে হয়েছে কত টাকা? 800 টাকা। অনাদায়ী পাওনা খরচ হয়েছে কত? 1000 টাকা। দুটো যোগ করলে কত হয় আমাদের? 1800 টাকা। অর্থাৎ আমাদের এখানে যে আইটেমটা ছিল 36,305 টাকা, সেটা থেকে যদি আমি 1800 টাকা বাদ দিই, তাহলে আমাদের নিট লাভটা বের হয়ে যায় কত? 34,505 টাকা। তো এটাই ছিল আমাদের আজকের সৃজনশীল প্রশ্নের সমাধান। তো আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।